এই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আর এটা দেখা যাচ্ছে কি স্লাইডটা? জি স্যার। দেখো আমাদের যে জিনিসগুলো বাকি ছিল ওইগুলা জাস্ট আমরা একটা গ্ল্যান্স একটু দেখবো। তো এখানে আমরা প্রথমেই যে গ্যাসের সিঙ্গেল ফেজ সিস্টেম যেটা আছে এটা নিয়ে একটু দেখি। সিঙ্গেল ফেজ মানে বোঝাই যাচ্ছে যে ফেজ থাকবে মাত্র একটা, সলিড লিকুইড গ্যাসের মধ্যে শুধুমাত্র একটা ফেজ নিয়ে আলোচনা হবে এখানে, যেহেতু গ্যাসের কথা বলা হচ্ছে তাই শুধুমাত্র গ্যাসের যে একটা ফেজ এই একটা ফেজ নিয়ে চ্যাপ্টারে আলোচনা হবে। তো এখানে দেখো একটা গ্যাসকে যদি আমরা কনস্ট্যান্ট ভলিউমে হিট করি তাহলে অ্যাকচুয়ালি কি হবে। তো একটা গ্যাসকে যদি আমরা হিট করি, একটা সার্টেন মাসের গ্যাসকে যদি আমরা হিট করি তাহলে অবশ্যই সেটা টেম্পারেচারটা বাড়বে এবং তার যে এই যে কি বলে এই হিটের যে টেম্পারেচারটা বাড়বে, সাপোজ তোমার হিটিং এর আগে তার টেম্পারেচার ছিল T1 এবং হিট করার পরে তার টেম্পারেচারটা হয়ে গেছে T2, তাহলে কি পরিমাণ হিট সে রিসিভ করছে এটার ফর্মুলাটা হবে m ইন্টু সিভি T2 মাইনাস T1। এখানে সিভিটাকে বলা হয় স্পেসিফিক হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট ভলিউম। তারপর দেখো আমরা নন ফ্লো এনার্জি ইকুয়েশন থেকে জানি Q ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডব্লিউ। কিউটা হচ্ছে তাপ, ডেল ইউটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এবং ডাব্লিউটা হচ্ছে ওয়ার্ক ডান। এখন এটা যেহেতু কনস্ট্যান্ট ভলিউম প্রসেস মানে ভলিউমের কোনো চেঞ্জ হয় না, আমরা জানি যে প্রেসার ভলিউম ডায়াগ্রামের যে তোমার এই যে কার্ভটা থাকে যে 1 থেকে 2 এ গেছে, তো এই কার্ভের নিচের এরিয়াটাই হচ্ছে ওই প্রসেসের ওয়ার্ক ডান। তো 1 থেকে 2 তো উপরের দিকে গেছে, এটা নিচে কোনো এরিয়া নাই, শুধুমাত্র একটা লাইন আছে, লাইন তো কোনো এরিয়া না, এই জন্য এটার ক্ষেত্রে কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে ওয়ার্ক ডান ডব্লিউ সমান হচ্ছে 0। তাহলে আমরা যদি এই যে নন ফ্লো এনার্জি ইকুয়েশনে ডাব্লিউ ইকুয়াল টু 0 বসাই দিই তাহলে থাকতেছে কিউ ইকুয়াল টু ডেল ইউ। তাহলে আমরা এখান থেকে লিখতে ডেল ইউটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, তাহলে ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি যদি থাকে U1 এবং ফাইনাল ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে যদি হয় U2, তাহলে ডেল ইউ কে লেখা যায় U2 মাইনাস U1। এবং আমরা দেখছি যে হিট রিসিভড বাই দ্য গ্যাস কিছুক্ষণ আগে আমরা দেখলাম কিউ ইকুয়াল টু লেখা যাবে m cv ইনটু T2 মাইনাস T1। তো এটা হচ্ছে একটা এক্সপ্রেশন আর কি। তো এটা কিন্তু প্রায় দেখা যায় ভাইভাতে জিজ্ঞেস করে আর কি যে কনস্ট্যান্ট ভলিউম যদি হিট করা হয় তাহলে তোমার এখানে ওয়ার্ক ডান তারপরে হিট রিসিভড এর যে ফলাফলগুলো আছে এগুলো দেখো। এরপরেরটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার হিটিং অফ এ গ্যাস, মানে এখানে গ্যাসটাকে কনস্ট্যান্ট প্রেসারে হিট করা হবে, মানে হিট দেওয়া হবে আর কি গ্যাসে। তাহলে কি পরিমাণ হিট রিসিভ হচ্ছে গ্যাসটাতে তাহলে কি পরিমাণ হিট রিসিভ হচ্ছে আমরা দেখি mcp ইনটু T2 মাইনাস T1। আবার আগের মতোই নন ফ্লো এনার্জি ইকুয়েশন থেকে আমরা জানি Q ইকুয়াল টু ডেল ইউ প্লাস W। তো এই ক্ষেত্রে এটা যেহেতু কনস্ট্যান্ট প্রেসার মানে প্রেসারটা থাকবে কনস্ট্যান্ট, তো এই ক্ষেত্রে আমরা জানি কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের ক্ষেত্রে যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে W ইকুয়াল টু P ইনটু মানে যে প্রেসারটা ইনটু ভলিউমের যে চেঞ্জটা হবে এখানে V2 মাইনাস V1। তো আমরা যদি W এবং Q এই যে আগের যে ইকুয়েশনটা ছিল এখানে বসাই তাহলে দেখা যাবে যে এরকম একটা এক্সপ্রেশন আসবে এবং এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি U2 minus U1 equal to mCp into T2 minus T1 minus P into V2 minus V1।
এখন আমরা দেখব যে এই ২ টা স্পেসিফিক হিট ক্যাপাসিটির মধ্যে পার্থক্য। মানে সিপি আর সিভির মধ্যে একটা রিলেশন আছে। এটা আমরা ইন্টারমিডিয়েটেই পড়ে আসছিলাম যে আমরা জানি যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এটা কিভাবে আসছে আমরা একটু দেখি। আমরা যে কিছুক্ষণ আগে যে ২ টা এক্সপ্রেশন দেখলাম ওই ২ টাকে এখানে আবার লিখছি কি U2 - U1 ইকুয়াল টু এমসিভি ইনটু T2 - T1। একইভাবে এমসিপি মাইনাস ইনটু T2 - T1 ইকুয়াল টু U2 - U1 প্লাস P ইনটু V2 - V1 দুটি ইকুয়েশন। এখন যদি এখানে টেম্পারেচার চেঞ্জটা এই যে আগের ইকুয়েশনের টেম্পারেচার চেঞ্জ এবং পরের ইকুয়েশনের টেম্পারেচার চেঞ্জটা যদি সেম হয় তাহলে আমরা এই ইকুয়েশন থেকে দেখো U2 মাইনাস U1 সমান লিখতে পারি এমসিপি সরি এমসিপি ইনটু T2 মাইনাস T1 ইকুয়াল টু U2 মাইনাস U1। এটা আমরা এই যে কিছুক্ষণ আগে এই ১ নাম্বার ইকুয়েশনে U2 মাইনাস U1 এর মান পাইছি আমরা এমসিপি ইনটু T2 মাইনাস T1। তাহলে এই মানটা যদি বসাই এখানে তাহলে কি আসতেছে এমসিপি ইনটু T2 মাইনাস T1 ইকুয়াল টু এমসিবি ইনটু T2 মাইনাস T1 প্লাস P ইনটু V2 মাইনাস V1। তো এখান থেকে আমরা এই যে কি বলে এখান থেকে আমরা তাহলে দেখো কোন টার্ম এখানে কমন আছে কিনা। এখানে একটা বিষয় আমরা স্কিপ করে গেছি আর কি। এই পিভি সমান আমরা লিখতে পারি এমআরটি। হ্যালো, জি স্যার। জি স্যার। পিভি সমান লিখতে পারি কত এম স্যার এমআরটি লেখা যায় এটা আমরা জানি। তাহলে এখানে আমরা এমআরটি যদি লিখি পিভি টুর বদলে যদি লিখি এমআরটি টু আর পিভি ওয়ান এর বদলে যদি লিখি এমআরটি ওয়ান লেখা যায় না? জি স্যার। তাহলে এই যে দুইটা টার্মে এখানে দুইটা টার্মে পিভি টু সমান এমআর টু মাইনাস এমআর ওয়ান হচ্ছে আর কি এমআরটি ওয়ান। তো এমআর এমআর যদি কমন নিয়ে নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকবে কিন্তু টি টু মাইনাস টি ওয়ান। এই লাইনটা আর কি ভুলে মনে হয় বাদ পড়ে গেছে আর কি। এখানে দেখো T2 মাইনাস T1 এখানেও আছে T2 মাইনাস T1 এবং এটার সাথেও কিন্তু T2 মাইনাস T1 টা আছে এবং সাথে এখানে M আছে, এটার সাথেও M আছে এবং এখানে আমরা যে MR আছে আর কি ওটার একটা M আছে। তাহলে M ইনটু M ইনটু T2 মাইনাস T1 এই টার্মটা কিন্তু সবগুলা থেকে বাদ দিয়ে দেওয়া যাবে। তো M ইনটু T2 মাইনাস T1 টা যদি বাদ চলে যায় তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি। এই পাশে থাকবে শুধুমাত্র সিপি, এই পাশে থাকবে মাত্র সিভি আর এখানে থাকবে মাত্র শুধুমাত্র কি থাকবে আর। তাহলে সিপি ইকুয়াল টু লেখা যায় সিভি প্লাস আর। তাহলে সিভি সমান কি লেখা যাবে সিভি ইকুয়াল টু সিপি আর আরটা যদি এ পাশে চলে আসে মাইনাস হয়ে যাবে আর কি। এই জন্য লিখছে সিভি ইকুয়াল টু সিপি মাইনাস আর। তো এইটাকে আবার তোমার আহ এখানে একটু ঝামেলা হয়ে গেছে এক্সপ্রেশনটাতে একটু আবার আর আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যেটা তোমার পিভি সমান লেখা যায় কি এমআরটি লেখা যায় ঠিক না? কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম। এখন এম এর মান যদি 1 হয় এম এর মান 1 মানে হচ্ছে যদি 1 কেজি মাসের কথা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু লেখা যায় পিভি ইকুয়াল টু আরটি। তো এখান থেকে আবার আমরা যদি দেখি পিভি ইকুয়াল টু আরটি লেখা যায় পিভি ইকুয়াল টু আরটি টিটা যদি এর পাশে নিয়ে আসি পিভি বাই টি সমান লেখা যায় আর। তো এখানে আর কি ওটাই একটু দেখানো হয়েছে আর কি যে আর এর বদলে এইটাও লেখা যায়। তো এটা আর কি পরীক্ষায় প্রায় মাঝে মাঝে দেখা যায় আসে যে প্রমাণ করো যে সিপি মাইনাস সিপি ইকুয়াল টু আর। তো এটা হচ্ছে তোমরা হয়তো বা খেয়াল করছো পরীক্ষায় এটা প্রায় আসে আর কি। তো আসলে এই যে আগের দুইটা ইকুয়েশন কিভাবে নিয়ে আসলাম ওইটা দেখাইতে হবে। দেখাইয়া পরে যে দুইটা এরকম দুইটা এক্সপ্রেশনকে ইকুয়েট করতে হবে। ইকুয়েট করার পরে তোমার এখান থেকে এক্সপ্রেশনটা চলে আসবে। এখন এইখানে হচ্ছে তোমার আরেকটা জিনিস আমরা দেখব। এটা হচ্ছে কোনটা জানি
আচ্ছা, এটা কিন্তু একটু ঝামেলা আছে এটাতে। এই যে এই এখানে কিন্তু এই যে একটু ভুল হয়েছে, সিপি মাইনাস আর কিন্তু এটা না তোমার। এটা একটু কারেকশন করে দেই। এটা তো ইয়ে হয়ে গেছে। হ্যালো, এই আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো। আর ওইটা সিপি মাইনাস সিভি হবে। হ্যাঁ, সমান এটা সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর হবে আর কি। এটা একটু ভুল হয়ে গেছে আর কি। এটা তাহলে তোমরা একটু কারেকশন করে নিও। এরপর দেখো, এরপর আমরা দেখবো এটা হচ্ছে একটা পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে তোমার কি হয় এটা একটু দেখানো আছে আর কি এখানে। তো আমরা জানি যে পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে তোমার একটা কম্প্রেশন অথবা এক্সপানশন যদি হয়, সেটা একটা ফর্মুলা ফলো করে, পি ভি টু দি পাওয়ার এন ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর্মুলাটা, এটা আমরা জানি। এবং এখানে যদি একটা ইনিশিয়াল স্টেট 1 থেকে ফাইনাল স্টেট 2 তে যায়, মানে একটা আগে মনে করো ইনিশিয়াল স্টেটে প্রেসার ছিল P1, ভলিউম ছিল V1, আবার ফাইনাল স্টেটে গিয়ে তার প্রেসার হয়ে গেছে P2, ভলিউম হয়ে গেছে V2, তাহলে ওই এরকম যদি একটা চেঞ্জ ঘটে প্রপার্টিতে, তাহলে আমরা আগে যে ফর্মুলাটা ছিল সেটা অনুযায়ী লিখতে পারি P1 V1 টু দি পাওয়ার n ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার n। তো এখান থেকে আমরা জানি, আমরা যে বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে যে ওয়ার্ক ডান এর এক্সপ্রেশন গুলা দেখেছিলাম আগে, তো সেখান থেকে আমরা জানি এটার ক্ষেত্রে ওয়ার্ক ডানটা হবে P1 V1 মাইনাস P2 V2 বাই n মাইনাস 1। আবার আমরা যে ক্যারেক্টারিস্টিক গ্যাস ইকুয়েশন যেটা ছিল আর কি, সেটা থেকে আমরা জানি PV ইকুয়াল টু mRT। তো এখানে আমরা এখানে তোমার এটা একটা PV ইকুয়াল টু mRT, যেহেতু এখান থেকে আমরা যে PV1 PV2 এটার বদলে লিখতে পারি mRT1, আর PV2 এর বদলে P2 V2 এর বদলে লিখতে পারি mRT2। সেটা আমরা এখানে লিখছি আর কি, লিখে আমারটা কমন নিয়ে নিচ্ছি। তো আলটিমেটলি এক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ার্ক ডানের ইকুয়েশনটা হচ্ছে mR ইন্টু T1 মাইনাস T2 বাই n মাইনাস 1। যদি আমাদের কখনো প্রেসারের কোনো প্রবলেমে দেখা গেছে আর এর মান দেওয়া আছে, m এর দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলা ইউজ করে পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের যে এক্সপ্রেশনটা, সেটা ব্যবহার করে ওয়ার্ক ডানটা বের করতে হবে। এরপর দেখো, আমরা যে নন প্ল্যানার ইকুয়েশন থেকে আমরা জানি কি ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। তো ডেল ইউ এর মান আমরা কিছুক্ষণ আগে বের করে আসলাম, এম সিভি ইন্টু T2 মাইনাস T1। আর ডাব্লিউ এর মান এই যে পি কিছুক্ষণ আগে দেখলাম আমরা, P1 V1 মাইনাস P2 V2 বাই n মাইনাস 1। সেখান থেকে আবার টেম্পারেচারের রেসপেক্টে যদি লিখতে চাই, তাহলে লিখতে হবে mR T1 মাইনাস T2 বাই n মাইনাস 1। তো এটা হচ্ছে একটা পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে, যখন আমাদের মানে পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে যখন ওয়ার্ক ডানটা বের করতে হবে এবং সেখান থেকে যদি হিট ট্রান্সফারটা বের করতে হয়, তখন আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রবলেম সলভ করতে গেলে কাজে লাগবে আর কি। তারপর দেখো, আমরা একটা এক্সপ্রেশন দেখবো আমাদের, এটা প্রায় আসে এখন যেটা দেখবো আর কি, এবং এটা আমাদের প্রবলেম করার জন্য কাজে লাগবে। তো এখানে আমরা অ্যাকচুয়ালি তোমার পলিট্রপিক ল যেটা আছে পি ভি টু দি পাওয়ার এন, এটা এবং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা আর কি, যে PV1 PV বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট আর কি, এই দুইটা কম্বাইন করে একটা নতুন একটা এক্সপ্রেশন আমরা এখানে ডেভেলপ করব। তো আগের মতোই এখানে মনে করে একটা গ্যাসের আগের প্রপার্টি ছিল P1 V1 T1, এবং এটা চেঞ্জ হয়ে প্রপার্টি হয়েছে P2 V2 T2। এখন পলিট্রপিক ল অনুযায়ী আমরা এটা এই চেঞ্জটার জন্য লিখতে পারি P1 V1 টু দি পাওয়ার n ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার n। তো এখান থেকে আবার আমরা ক্যারেক্টারিস্টিক্স গ্যাস ইকুয়েশন যেটা, সেখান থেকে এটার জন্য লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তো এই ইকুয়েশন থেকে আমরা টেম্পারেচারের টার্মগুলো একদিকে নিয়ে আসছি। তো এখান থেকে দেখো লেখা যায় T1 যদি এদিকে চলে যায়, তাহলে T1 বাই T2 ইকুয়াল টু লেখা যায় P1 V1 বাই P2 V2। এটা আমরা এখানে লিখছি আর কি। এখন নাম্বার ইকুয়েশনে যেটা ছিল আমাদের P1 V1 টু দি পাওয়ার n ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার n, তো ওখান থেকে আমরা একটু প্রেসারের টার্মগুলো একদিকে নিয়ে আসছি। সেখান থেকে P1 বাই P2 ইকুয়াল টু লেখা যায় V2 বাই V1 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে পলিট্রপিক ল যেটা ছিল, সেখান থেকে আমরা লিখছি আর কি এক নাম্বার ইকুয়েশনটা। তারপর দেখো এখানে এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন দিছি আমরা এটাকে। তো 4 নাম্বার ইকুয়েশনে এই যে প্রেসারের যে ভ্যালুটা আমরা পাইছি, এটা আমরা এখানে দিব আর বসাবো। এখানে বসালে T1 বাই T2 ইকুয়াল টু হবে
v2 by v1 whole to the power n into v1 by v2। তো এটাকে যদি আমরা একটু এই কি বলে এখানে একটু ভুল আছে আর কি, বইয়েতে ভুল ছিল সম্ভবত। তো v2 by v1 to the power n আমরা এটা জাস্ট এখানে বসাই দিছি, আর এই ছিল v1 by v2। এখানে এই যে ভুল লেখা আছে কিন্তু v2 by v1 লেখা আছে, এটা হবে v1 by v2। এবং এটা যখন আমরা উল্টে দিব, আমরা যখন মনে করো এই v2 টা উপরে নিয়ে যাব, এটা অ্যাকচুয়ালি v2 হবে এখানে, এটা আছে v1, এটা ভুল দেওয়া আছে আর কি। তো v2 যদি উপরে নিয়ে যাই এবং v1 যদি নিচে দেই, তাহলে এখানে একটা ইনভার্স চিহ্ন দিতে হবে, যেটা পরের লাইনে আবার তা ঠিক লেখছে আর কি। তো এখান থেকে আমরা লিখতে পারি t1 by t2 equal to v to the power v1 by v2 by v1 n minus 1 লেখা যায়। আমরা যদি এটা আর এটা কম্বাইন করে ফেলি, তাহলে এটাকে লেখা যাবে, টোটালটাকে লেখা যাবে v2 by v1 whole to the power n minus 1। ওই যে এটাই আমরা লিখছি আর কি এখানে একটা এক্সপ্রেশনে। এরপর আমরা যে 4 নাম্বার ইকুয়েশন যেটা পাইছিলাম, ওই যে 4 নাম্বার ইকুয়েশনটা কোথায়, এটা আর কি, এটাকে আবার একটু চেঞ্জ করে আমরা এখানে লিখছি। দেখো এখানে আগে প্রেসারটা নিছিলাম, এখন এখান থেকে আমরা ভলিউমের যে ভ্যালুটা সেটা বের করছি এখানে v2 by v1। তাহলে এখান থেকে আমরা যদি v2 by v1 ইকুয়াল টু লিখি, তাহলে লেখা যাবে p1 by p2 হোল টু দি পাওয়ার, এখানে যেহেতু n আছে পাওয়ারটা উল্টে যাবে, তাহলে 1 by n হয়ে যাবে আর কি। তো এটাই আমরা লিখছি এখানে। অর এখানে আমরা আরেকটু উল্টায় দিছি, এই তোমার v1 by v2 এর মানটা নিয়ে আসছি আর কি এখানে। তো v1 by v2 ইকুয়াল টু লেখা যায় p2 by p1 হোল টু দি পাওয়ার 1 by n। এখন এই যে 6 নাম্বার থেকে যে মানটা আমরা পাইলাম v1 by v2 এর, এই মানটা আমরা 3 নম্বরে বসাবো। 3 নাম্বার ইকুয়েশনে কি ছিল আগে দেখি, এটা ছিল আমাদের 3 নাম্বার ইকুয়েশন। তাহলে এখানে যদি আমরা v1 v2 মানটা বসাই, তাহলে আসবে t1 by t2 ইকুয়াল টু p1 by p2 ইনটু p1 by p2 into p2 by p1 whole to the power 1 by n। তাহলে এটাকে যদি আমরা p1 টা উপরে নিয়ে আসতে চাই, তাহলে একটা মাইনাস চিহ্ন দিতে হবে আর কি, মাইনাস 1 by n দিয়ে দিছি। এখন এটাতে তাহলে লেখা যায় t1 by t2 equal to লেখা যায় p1 by p2 whole to the power, এটা আমরা যদি কম্বাইন করে ফেলি দুইটা 1 minus 1 by n, তাহলে নিচে থাকবে n, উপরে থাকবে n minus 1, n minus 1 by n। এটা হচ্ছে আরেকটা এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশন গুলো যে আমরা বের করতেছি, এটা কিন্তু আমাদের প্রবলেম গুলো যখন দেখবো আর কি, ওইখানে কিন্তু সব এক্সপ্রেশন লাগবে আমাদের। এখন আমরা এই যে 5 নাম্বার আর 6 নাম্বার যে দুইটা ইকুয়েশন পেলাম, এই দুইটাকে যদি কম্বাইন করি, তাহলে লেখা যায় দুইটাই t1 by t2 আর কি। তো t1 by t2 ইকুয়াল টু লেখা যাচ্ছে p1 by p2 হোল টু দি পাওয়ার n minus 1 by n ইকুয়াল টু v2 by v1 হোল টু দি পাওয়ার n minus 1। তো এইটা, এই ইকুয়েশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এইটা আমাদের প্রবলেম করার জন্য কাজে লাগবে। তো এইটা থেকে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বলতে পারি যে এই T1 by T2 এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি টেম্পারেচারের রেশিও, অ্যাবসোলিউট টেম্পারেচারের রেশিও। দ্যাট মিন্স রেশিও অফ অ্যাবসোলিউট টেম্পারেচারস ইকুয়াল টু তোমার হচ্ছে P1 by P2। তাহলে রেশিও অফ প্রেসারস হোল টু দি পাওয়ার n minus 1 by n ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার আছে এখানে দেখো T1 by T2 আছে, এখানে আছে P1 by P2, কিন্তু এখানে কিন্তু V2 by V1, এটা হচ্ছে ইনভার্স হয়ে গেছে। কিন্তু V1 টা উপরে থাকতো আর V2 টা যদি নিচে থাকতো, তাহলে কিন্তু এটার সাথে মিলে যাইতো। কিন্তু এখানে যেহেতু V1 টা নিচে, V2 টা উপরে, উল্টা আর কি, এই জন্য এটাকে বলা হবে ইনভার্স রেশিও অফ ভলিউম হোল টু দি পাওয়ার n minus 1। পরের এটা লেখা যায় পরীক্ষায়, কিন্তু প্রায় অনেক সময় আসে, দেখা যায় প্রমাণ, প্রুভ দ্যাট রেশিও অফ অ্যাবসোলিউট টেম্পারেচার ইকুয়াল টু রেশিও অফ প্রেসারস হোল টু দি পাওয়ার n minus 1 by n ইকুয়াল টু ইনভার্স রেশিও অফ ভলিউমস হোল টু দি পাওয়ার n minus 1। যদি এইটা প্রমাণ করতে আসে, তাহলে আমাদের এই পর্যন্ত প্রমাণ করতে হবে আর কি। নয়, 7, 8, 9, 10। এরপর যে এই কথাগুলো এখানে বলা আছে আর কি, রেশিও অফ অ্যাবসোলিউট টেম্পারেচার এটাতে বলা আছে। আহ তো এই যে ইকুয়েশনটা আমরা পাইলাম, এই ইকুয়েশনটা কি করতেছে, দি এক্সপ্রেশন গিভস দ্য রিলেশন বিটুইন প্রেসার, ভলিউম, টেম্পারেচার when gas state changes according to law P
n equal to c, যখন তার যে প্রেসার, টেম্পারেচার এবং ভলিউমের মধ্যে যে রিলেশন গুলা এই তিনটা কোঅর্ডিনেটের মধ্যে যে রিলেশন, সেটা কিন্তু আমরা এই ইকুয়েশনটা থেকে পাচ্ছি, সেটা আর কি এখানে বলছে। এরপর দেখো আমরা যে 8 নাম্বার ইকুয়েশন কিছুক্ষণ আগে যেটা দেখলাম, সেটাকে আবার একটু মানে এক্সপান্ড করছে আর কি এখানে ইকুয়েশনকে। কি বলছে দেখো, দ্য ইকুয়েশন 8 বাই রেজিং ইচ টার্ম টু পাওয়ার n বাই n minus 1 ইট ফলোজ দ্যাট। তো এখানে আমরা কিছুক্ষণ আগে যেটা এই যে এক্সপ্রেশনটা পাইছি, এই এক্সপ্রেশনটা এখানে এটা পাওয়ারটাকে তোমার রেজ করছে কতটুকুতে, n বাই n minus 1। তো n বাই n minus 1 দিয়ে যদি আমি পাওয়ার এটাকে রেজ করি, তাহলে n বাই n minus 1, তো এটার সাথে n বাই n minus 1 যদি গুণ হয়, এটা আছে আগে থেকে ছিল n minus 1 বাই n, আর এটার সাথে গুণ হবে এখন n বাই n minus 1। দ্যাট মিন্স কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু p1 বাই p2। আর t1 বাই t2 এখানে কিন্তু পুরাটাই থাকবে n বাই n minus 1। আর এটা পাওয়ার সাথে n বাই n minus 1 যদি আমরা দেই, n minus n minus 1 কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে n। তাহলে আলটিমেটলি এটাকে যদি পাওয়ার রেজ করা হয়, আলটিমেটলি এক্সপ্রেশনটা হবে এরকম, p1 বাই p2 ইকুয়াল টু v2 বাই v1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু t1 বাই t2 হোল টু দি n বাই n minus 1। তো পরীক্ষায় মাঝে মাঝে কিন্তু এভাবেও আসে যে প্রুভ দ্যাট p1 by p2 equal to p2 by v1 whole to the power n equal to t1 by t2 whole to the power n by n minus 1। তখন আমাদের এই পর্যন্ত লিখতে হবে। আবার এটাকে আরেকভাবে লেখা যায়, তো ওইটা লেখার জন্য দেখো, অলসো বাই রেজিং ইচ টার্ম ইন ইকুয়েশন 8 টু পাওয়ার 1 by n minus 1। তো প্রত্যেকটা টার্ম যদি আমরা ইকুয়েশন 8 এটা বাই 1 by n minus 1 দিয়ে গুণ করলে এটা কিন্তু হয়ে যাবে v2 by v1। এটা কাটাকাটি চলে যাবে, n minus 1 শুধু থাকবে n, 1 by n minus 1 হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা যে এক্সপ্রেশনটা পাবো সেটা হবে v2 by v1 equal to t1 by t2 whole to the power 1 by n minus n equal to p1 by p2 1 by n। তো এই তিন রকম ভাবে পরীক্ষায় এটা আসতে পারে যে v1 by v2 সমান এইটা, p1 by p2 সমান এইটা, অথবা আগে যেটা আমরা দেখাইলাম t1 by t2 সমান এইটা। তো তিন ভাবেই আসতে পারে পরীক্ষায় কিন্তু। তো এইটাই পর্যন্তই। এখন আমাদের আরেকটা এক্সপ্রেশন আছে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা একটা প্রমাণ দেখব, সেটা হচ্ছে গামা ইকুয়াল সিপি বাই সিভি ইকুয়াল টু গামা। এটা আমরা অনেক আগেও একবার পড়ে, ইন্টারমিডিয়েটেও আমরা এটা পড়েছিলাম। তো এখানে দেখো একটা গ্যাসের আগের মতো স্টেট চেঞ্জ হচ্ছে। ইনিশিয়ালি তার প্রেসার ছিল p1, ভলিউম ছিল v1, টেম্পারেচার ছিল t1, এবং সেটা ফাইনালি প্রেসারটা হয়ে গেছে p2, ভলিউম v2, টেম্পারেচারটা হয়েছে t2। তো এখান থেকে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি যেটা ডেলিউ, সেটা আমরা লিখতে পারি, কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম, mcv ইনটু t2 মাইনাস t1। এবং এটা যেহেতু তোমার অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা আমরা বলতেছি, এটা যদি অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, তো অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা জানি যে তোমার ওই p1 v1 মাইনাস এই ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা হচ্ছে p1 v1 মাইনাস p2 v2 বাই পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে n-1, আর অ্যাডিয়াবেটিক এর ক্ষেত্রে n এর বদলে শুধুমাত্র গামা হবে আর কি, গামা -1। তো p1 v1 মাইনাস p2 v2 এটাকে আবার লেখা যায় mr ইনটু t1 মাইনাস t2। কিভাবে লেখা যায় আমরা দেখে আসছি একটু আগে। তো এখানে হচ্ছে গামাটা হচ্ছে একটা ইনডেক্স আর কি, এটাকে অ্যাডিয়াবেটিক ইনডেক্স বলা হয় গামাটাকে। আবার আমরা পলিট্রপিক ল অনুযায়ী তোমার পলিট্রপিক লতে তোমার অ্যাডিয়াবেটিক ইনডেক্স যেটা গামা, এটা যদি দেই p1 v1 টু দি পাওয়ার n ইকুয়াল টু p2 v2 দি পাওয়ার n থাকতো, এখন n এর বদলে যদি আমরা গামা দেই, তাহলে লেখা যায় p1 v1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু p2 v2 দি পাওয়ার গামা। আবার পলিটিক ল থেকে আমরা জানি, কিছুক্ষণ আগে দেখে আসলাম, যে t1 বাই t2 ইকুয়াল টু লেখা যায় p1 বাই p2 হোল টু দি পাওয়ার n এর বদলে এখানে হয়ে যাবে গামা, যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস এটা। তো গামা যেহেতু হয়ে যাবে, সেহেতু n এর বদলে আমরা এখানে গামা লিখবো, গামা মাইনাস 1 বাই n, সরি n না গামা হবে ইকুয়াল টু v2 বাই v1 হোল টু দি পাওয়ার, আগে ছিল n-1, এখন n এর বদলে হবে গামা -1। এবং ক্যারেক্টারিস্টিক্স গ্যাস ইকুয়েশন থেকে আমরা জানি p1 v1 বাই t1 ইকুয়াল টু p2 v2 বাই t2। এখন আমাদের যে নন প্ল্যানার্জি ইকুয়েশন, t ইকুয়াল টু del u প্লাস w। এখন অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা জানি যে কোনো ধরনের হিট ট্রান্সফার হবে না, সিস্টেম থেকে বাইরে হিট ট্রান্সফার হবে না, অথবা সিস্টেম বাইরে মানে সারাউন্ডিং এ, অথবা সারাউন্ডিং থেকে সিস্টেমের ভিতরে কোনো রকমের হিট ট্রান্সফার হবে না। দ্যাট মিন্স q ইকুয়াল টু 0। তাহলে q ইকুয়াল টু 0 আমরা যদি এখানে বসাই, তাহলে এখান থেকে আসবে w ইকুয়াল টু মাইনাস del u। এখন w এর মানটা আমরা বসাই এখানে mr
T1 minus T2 by gamma minus 1 equal to del U এর মানটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হচ্ছে mCv into T2 minus T1। তো আমরা এটা লিখলাম, লিখার পরে আমরা এখানে আরেকটা কাজ করতেছি, যেহেতু এখানে একটা মাইনাস আছে আগে, মাইনাসটা যদি ভিতরে নিয়ে যাই তাহলে এখানে T2 minus T1 টা হয়ে যাবে T1 minus T2, সেটাই আমরা এখানে করছি। এখন এখানে আমরা যদি খেয়াল করি T1 minus T2 এবং T1 minus T2 দুই পাশ থেকে কমন আছে কিন্তু, এবং m টাও আছে দুই পাশে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি r বাই গামা মাইনাস 1 ইকুয়াল টু CV। এখন এখান থেকে আবার লেখা যায় r CV টা যদি নিচে চলে আসে r বাই CV ইকুয়াল টু গামা মাইনাস 1। এখন এখান থেকে দেখো তাহলে r বাই CV ইকুয়াল টু গামা মাইনাস 1 লেখা যাচ্ছে, তাহলে গামা ইকুয়াল টু লেখা যাচ্ছে r বাই CV প্লাস 1, গামা ইকুয়াল টু r বাই CV প্লাস 1। তাহলে এখানে CV টা যদি কমন নিয়ে নেই তাহলে উপরে থাকবে r প্লাস CV। আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম r ইকুয়াল টু CP মাইনাস CV, তাহলে এখানে CP মাইনাস CV টা যদি বসায় দেই তাহলে গামা সমান লেখা যাবে CP মাইনাস CV প্লাস CV বাই CP এই CV। তাহলে এখানে দেখো সিভি আর সিবি কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে শুধু সিপি, তাহলে এখান থেকে লেখা যায় গামা ইকুয়াল টু সিপি বাই সিবি। তো এটাই হচ্ছে আমাদের আরেকটা প্রমাণ, এটাও কিন্তু প্রায় আসে পরীক্ষায় আর কি। আরেকটা প্রমাণ আছে, এটা হচ্ছে নন ফ্লো এনার্জি ইকুয়েশন এবং পলিট্রপিক ল, এটাকে মিলিয়ে আরেকটা এক্সপ্রেশন আমরা এখানে ডেভেলপ করব, এটাও কিন্তু পরীক্ষায় দেখা যায় প্রায় আসে আর কি। এই আগের মতোই একটা গ্যাসের মনে করো স্টেট চেঞ্জ হয়েছে, P1 V1 T1 থেকে P2 V2 T2 তে গেছে আর কি। আর এটা পলিট্রপিক ল অনুযায়ী হয়েছে চেঞ্জটা P V to the power n equal to constant। তাহলে এক্ষেত্রে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি যেটা ডেল ইউ সমান লেখা যায় mCv into T2 minus T1। এবং আমাদের এই চেঞ্জটার সময় যে কাজটা হয়েছে এটা লেখা যায় W equal to mR T1 minus T2 by n minus 1। এটা হচ্ছে পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে যে ওয়ার্ক ডানটা হয় আর কি। এখন আমাদের নন ফ্লো এনার্জি ইকুয়েশন থেকে আমরা জানি Q equal to del U plus W, এবং এখানে আমি যদি এই del U এর মানটা এবং W এর মানটা বসাই দিই তাহলে এরকম একটা এক্সপ্রেশন পাবো, Q equal to mCv T2 minus T1 plus mR into T1 minus T2 by n minus 1, এরকম একটা এক্সপ্রেশন আমাদের আসবে। এখন আমরা জানি যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এবং কিছুক্ষণ আগে আরেকটা প্রমাণ করে আসছে সিপি বাই সিভি ইকুয়াল টু গামা। তাহলে এরকম যদি হয় তাহলে এখান থেকে লেখা যায় তোমার সিপি সমান সিপি বাই সিভি ইকুয়াল টু, যেহেতু গামা হয় তাহলে এখান থেকে লেখা যায় সিপি ইকুয়াল টু গামা ইন্টু সিভি। তো এই যে মানটা আমরা পেলাম, এই মানটা আমরা এই যে এই সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর যদি বসাই, সিপির বদলে আমরা এখানে গামা ইন্টু সিভি বসাবো, গামা ইন্টু সিভি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এখানে তোমার সিভিটা যদি কমন নিয়ে নিই তাহলে গামা মাইনাস 1 ব্র্যাকেটের ভিতরে থাকবে ইকুয়াল টু আর লেখা যায়, দ্যাট মিনস সিভি ইকুয়াল টু লেখা যাচ্ছে আর বাই গামা মাইনাস 1। এখন সিভির এই মানটা আমরা এই যে আগে যে ইকুয়েশনটা দেখে আসলাম, ইকুয়েশন 3 যেটা ছিল আর কি, এই যে এই ইকুয়েশনটা, এই সিভির বদলে যদি আমরা এখানে আর বাই গামা মাইনাস 1 বসাই তাহলে কি হয় দেখি। ওখানে জাস্ট সিভির বদলে আর বাই গামা মাইনাস 1 বসাইছি আমরা, আর আগের আর বাকি সবকিছু সেম আছে। এখন এখানে যদি দেখি আমরা এম আর এম এম ইন্টু আর বাই এন মাইনাস 1 T1 মাইনাস T1 এটা আগে নিয়ে আসছি আর কি। আর এটা যেহেতু T1 মাইনাস T2 আছে, এটাকেও T1 মাইনাস T2 বানানোর জন্য এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিছি। তো মাইনাসটা কমন নিয়ে নিলে তোমার এখানে মাইনাস চলে আসছে, মাইনাস এম আর গামা মাইনাস 1 বাই T1 মাইনাস T2, বাকি সবকিছুই ঠিক আছে। এখন এখানে আমরা T1 মাইনাস T2 এম আর এই টার্ম গুলা কিন্তু কমন আছে দুইটা সাইডেই, তাহলে এই দুইটা টার্ম আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকতেছে 1 বাই n মাইনাস 1 মাইনাস 1 বাই গামা মাইনাস 1। তাহলে দেখো এখন এখানে আমরা যদি যে এখানে যদি নিয়ে n মাইনাস 1 গামা মাইনাস 1 নিয়ে নিলাম, তাহলে এখানে আসবে গামা মাইনাস 1 মাইনাস আসবে n মাইনাস 1। তো এখানে কাটাকাটি করলে কি হয় আমরা একটু কি, গামা মাইনাস 1
মাইনাস এন প্লাস ওয়ান হবে, তাহলে ওয়ান আর ওয়ান কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে গামা মাইনাস এন। তাহলে গামা মাইনাস এন বাই এন মাইনাস ওয়ান, গামা মাইনাস ওয়ান থাকবে আর কি। এটাকে সাজায় লিখছে গামা মাইনাস এন বাই গামা মাইনাস ওয়ান, আর এম আর টি ওয়ান মাইনাস টি টু থাকতেছে, এবং এন মাইনাস ওয়ানটা নিচে চলে আসছে এখানে। আমরা যদি একটু খেয়াল করি, এম আর টি ওয়ান মাইনাস টি টু বাই এন মাইনাস ওয়ান, এটা কিসের এক্সপ্রেশন? এটা হচ্ছে পলিট্রপিক ওয়ার্কের এক্সপ্রেশন। তাহলে আমরা লিখতে পারি না কি টু গামা মাইনাস এন বাই গামা মাইনাস ওয়ান ইন্টু পলিট্রপিক ওয়ার্ক? এটা আর কি এখানে লিখছে যে গামা মাইনাস এন এবং গামা মাইনাস ওয়ানটা হচ্ছে একটা ইন্ডেক্স আর কি। তো ইন্ডেক্সটা আসলে তোমার কি নির্ভর ই করতেছে, এখানে আমরা দেখি এনটা হচ্ছে পলিট্রপিক ইন্ডেক্স এবং গামাটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স। এখন এখানে আমরা যদি এই ইকুয়েশন থেকে খেয়াল করি, যদি এন এর মানটা গামা চেয়ে বেশি হয়, এন এর মানটা যদি গামা চেয়ে বেশি হয়, তাহলে এই এক্সপ্রেশনটা হবে নেগেটিভ। এই এক্সপ্রেশনটা যদি নেগেটিভ হয়, তাহলে কিউটা হবে কি? হ্যালো নেগেটিভ। হ্যালো, কিউ কি হবে বলো? জি স্যার। যদি এন এর মান গামা কি চেয়ে বেশি হয়, তাহলে কি হবে? কিউ এর মান পজিটিভ হবে তখন। কিউ এর মান পজিটিভ কেন? হ্যালো, কিউ এর মান পজিটিভ কেমনে হবে বুঝলা? নেগেটিভ স্যার। নেগেটিভ হবে কিউ এর মান। নেগেটিভ কেন হবে? দেখো এখানে বলছে কিন্তু ফর এ কম্প্রেশন, দা কম্প্রেশনের কথা বলছে। আমরা যে কেসগুলোর কথা বলতেছি এখানে হচ্ছে কম্প্রেশন। আমরা যখন গ্যাসের কম্প্রেশন হয়, কম্প্রেশনটা কিন্তু এমনি এমনি হয় না। এই কম্প্রেশনটা এই গ্যাসের উপরে কাজ করতে হয়। যখন তুমি সিস্টেমের উপরে কাজ করবা, তখন ওয়ার্ক ডানটা হবে নেগেটিভ। আর যদি তুমি সিস্টেম থেকে কাজ পাও, যেমন এক্সপানশন হয়, গ্যাসের যখন এক্সপানশন হয়, যেমন একটা অ্যাটম বোম যখন মনে করো ফোটে, তখন সেটা এক্সপানশন হয়। এক্সপানশন হলে তুমি কিন্তু সিস্টেম থেকে কাজ পাচ্ছ, তখন হবে ওয়ার্ক ডানটা পজিটিভ। কিন্তু তুমি যখন এই গ্যাসটাকে কম্প্রেস করবা, চাপাবা, তখন কিন্তু বাইরে থেকে ওটার উপরে কাজ করতে হবে, ওটাতে এনার্জি দিয়ে কাজ করতে হবে। দ্যাট মিন্স ওয়ার্ক ডানটা তখন হবে নেগেটিভ। তো এখানে যদি কম্প্রেশনের কথা চিন্তা করি, ওয়ার্ক ডানটা যদি নেগেটিভ হয় এবং এটাও যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, কিউটা হয়ে যাবে পজিটিভ। কিউ পজিটিভ মানে হচ্ছে কি, একটা সিস্টেমে যদি আমরা চাপ দিই, তাহলে মানে সিস্টেমটা যদি হিট রিসিভ করে, তাহলে কিউ হয় পজিটিভ। আর যদি সিস্টেমটা হিট তোমার রিজেক্ট করে, তাহলে হবে কিউটা নেগেটিভ। তো এখানে যেহেতু তোমার কিউটা পজিটিভ, দ্যাট মিন্স হচ্ছে ইট ইজ রিসিভড। একইভাবে দেখো, যদি এনটা গামা চেয়ে ছোট হয়, তাহলে কি হবে? এই এক্সপ্রেশনটা হয়ে যাবে পজিটিভ। আর পলিট্রপিক ওয়ার্কটা ছিল নেগেটিভ, যেহেতু কম্প্রেশনের কথা বলতেছিলাম। নেগেটিভ আর পজিটিভ মিলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। দ্যাট মিন্স কিউটা হবে নেগেটিভ। কিউ যদি নেগেটিভ হয়, দ্যাট মিন্স হচ্ছে ইট ইজ রিজেক্টেড, আমরা যেটা বললাম কিছুক্ষণ আগে। তো এরকম কয়েকটা কেস তোমার হইতে পারে। এটা আগেটা দেখলাম, এটা ছিল কম্প্রেশনের জন্য। এক্সপানশনের কথা যদি চিন্তা করি, এক্সপানশনের জন্য কিন্তু যে পলিট্রপিক ওয়ার্ক যেটা হবে, এটা হবে পজিটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয়, ওয়ার্ক ডান যদি পজিটিভ হয়, এবং এই টার্মটা যদি নেগেটিভ হয়, ওয়ার্ক ডান যদি পজিটিভ হয়, কিউ হবে নেগেটিভ। দ্যাট মিন্স ইট ইজ রিজেক্টেড। একইভাবে এই টার্মটা যদি হয় পজিটিভ এবং তোমার ওয়ার্ক ডানটা যদি পজিটিভ থাকে, তাহলে কিউটাও হবে পজিটিভ। দ্যাট মিন্স হচ্ছে ইট ইজ রিসিভড। এখন যদি এরকম হয়ে যায়, এন আর গামা যদি সমান হয়ে যায়, তখন কি হবে? গামা মাইনাস গামা ইকুয়াল টু জিরো হয়ে যাবে। দ্যাট মিন্স এটা যদি জিরো হয়ে যায়, এটার সাথে পলিট্রপিক ওয়ার্ক যতই হোক না কেন, জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে জিরো, কিউ এর মান হয়ে যাবে জিরো। এর মানে হচ্ছে কিউ এর মান জিরো কোন প্রসেসের ক্ষেত্রে? অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে। দ্যাট মিন্স সেটা হচ্ছে একটা অ্যাডিয়াবেটিক প্রসেস। আবার যদি এন এর মানটা 1 হয়, তাহলে এখানে কি হবে দেখো, গামা মাইনাস এন বাই তোমার এন এর মান যদি 1 হয়, তাহলে এই টার্মটার মান হয়ে যাবে 1। তাহলে হয়ে যাবে তোমার কিউ ইকুয়াল টু ওয়ার্ক ডান, মানে কিউ ওয়ার্ক ডান এবং কিউ সমান হয়ে যাবে। তো এটা কোন প্রসেসের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু ওয়ার্ক ডান হয় আমরা জানি? হ্যালো, এই আমার কথা শুনতেছো? জি স্যার। কিউ এবং ওয়ার্ক ডান সমান হবে কোন প্রসেসের ক্ষেত্রে জানো? স্যার আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল। কেমনে হবে? কেমনে হবে?
তার যে ইন্টারনালটা জিরো হয়ে যাবে স্যার, ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো হয়ে যাবে, কারণ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি যেটা ডেল ইউ, এটা সমান আমরা জানি এম সিভি ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। যেহেতু আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার দুইটা সমান, দ্যাট মিনস টি ওয়ান মাইনাস টি টু ইকুয়াল টু জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। ডেল ইউ জিরো হয়ে যাবে তখন, এবং কিউ ইকুয়াল টু ওয়ার্ক ডান হবে। এগুলো কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করে, তো এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবা যে কোন প্রসেসের ক্ষেত্রে কি হয়। এখন আমরা এই যে আগে যে এটা লিখলাম আর কি, কিউ ইকুয়াল টু গামা মাইনাস এন বাই গামা মাইনাস ওয়ান ইন্টু পলিট্রপিক ওয়ার্ক, যেটা পেয়েছিলাম আমরা এম আর টি ওয়ান মাইনাস টি টু বাই এন মাইনাস ওয়ান, এটা আমরা পেয়েছিলাম আর কি। তো এইখানে আমরা একটু চেঞ্জ নিয়ে আসছি, আর এর বদলে এখানে সিভি ইন্টু গামা মাইনাস ওয়ান বসাই দিছি। এখানে দেখো আর ছিল, আর এর বদলে আমরা সিভি ইন্টু গামা মাইনাস ওয়ান বসাই দিচ্ছি আর কি। তো এটা বসাই দেওয়ার ফলে কি হয়েছে, এইটা আর এটা কাটাকাটি চলে গেছে, এইটা আর এটা কাটাকাটি চলে গেছে, তাহলে গামা মাইনাস এন থাকতেছে, এম সিভি থাকতেছে এম সিভি ইন্টু গামা মাইনাস এন, আর এখানে থাকতেছে কিন্তু এন মাইনাস ওয়ান। এটা ভুল আছে কিন্তু, এখানে গামা মাইনাস ওয়ান দেওয়া আছে, কিন্তু গামা মাইনাস ওয়ান কাটাকাটি চলে যাচ্ছে, এখানে থাকবে এন মাইনাস ওয়ান, আর এটার সাথে থাকতেছে টি ওয়ান মাইনাস টি টু। তাহলে আলটিমেটলি এখানে কি থাকতেছে আমরা দেখি, এম ইন্টু সিএন ইন্টু টি ওয়ান মাইনাস টি টু। সিএনটা কি মিন করতেছে, সিএনটা হচ্ছে এখানে পলিট্রপিক স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সিএন সমান কে লিখছে, সিভি ইন্টু গামা মাইনাস এন বাই এন মাইনাস ওয়ান, এখানে আবার ঠিক লিখছে। তো তা পরীক্ষায় কিন্তু প্রায় এই জিনিসটা আসে দেখবা। স্যার এখানে কোনটা ভুল বললেন স্যার? এই যে দেখো, এই যে এখান থেকে আমরা যদি এই ইকুয়েশনের দিকে তাকাই, এই যে গামা মাইনাস এন আর গামা মাইনাস এন কি কাটাকাটি চলে যায় না? জি স্যার। তাহলে থাকবে কি, নিচে কি থাকবে, এন মাইনাস ওয়ান থাকবে না? জি স্যার। তাহলে এখানে কি দিছে, গামা মাইনাস ওয়ান, এটা তো কাটাকাটি চলে গেছে, এটা হবে এন মাইনাস ওয়ান, একটু ভুল দিছে আর কি এটা। ঠিক আছে, জি স্যার। তাহলে এইটা হচ্ছে এই পর্যন্তই। এই চ্যাপ্টার থেকে প্রবলেম গুলো আসে, এই যে আমরা যে ফর্মুলা গুলো দেখলাম, এই ফর্মুলা অনুযায়ী প্রবলেম গুলো আসে আর কি। তোমরা স্যার একটু ওই যে স্যার হ্যাঁ স্যার বলো। পলিট্রপিক স্পেসিফিক হিট ক্যাপাসিটি স্যার, এইটা যখন স্যার প্রমাণ করতে যাব তখন কি স্যার ওই যে সব প্রমাণ করে এই যে এখান থেকে আসতে হবে একদম। ইন্ডেক্সের এই যে কন্ট্রোলিংটা ওই যে ইফ দিয়ে যেগুলো আছে ওগুলো দরকার আছে স্যার তখন? কোনটা, এই যে এগুলো? জি স্যার। জি স্যার। হ্যাঁ এগুলো বল। এখনো প্রশ্ন আছে কারো? তো এই চ্যাপ্টারে তোমার ওই যে এই এক্সাম্পলে দেখবো অনেক প্রবলেম আছে, বুঝছো? এই প্রবলেম গুলো দেখবা, এগুলো হচ্ছে এই আমরা যে ফর্মুলা দেখলাম এইগুলো করা আর কি, প্রবলেম গুলা। তো দেখলে আশা করি এগুলা পারবা আর কি, খুবই সহজ। এবং প্রবলেম কিন্তু এখান থেকে প্রতি বছর একটা করে থাকে, যে 5.7 5.7 আছে প্রবলেম, তারপরে আছে তোমার 5.11 5.12 5.13 5.14 5.15। ঠিক আছে, এই কয়টা প্রবলেম দেখতে হবে, এইগুলা দেখলে বাকি যেগুলো আছে এগুলো পারবা সহজ, কঠিন কোনো প্রবলেম নাই। আরেকটা প্রবলেম আছে 5.21 আর কি, 5.21 আরেকটা আছে 5.23 5.24। এখান থেকে কিন্তু প্রবলেম একটা থাকবেই, এই যে প্রবলেম যে কয়টা বললাম এখান থেকে একটা প্রবলেম কিন্তু পরীক্ষায় থাকবেই। এই আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার। প্রশ্ন নাই? তাহলে তোমার আরেকটা চ্যাপ্টার থেকে কিছু ডেফিনেশনের মধ্যে মনে হয় আসে তোমার, ওই যে স্টিম টু ফেজ সিস্টেম, জি স্যার। এখান থেকে মনে হয় কিছু ডেফিনেশন প্রায় আসে আর কি। যেমন ধরো ওই যে ওয়েট স্টিম, ড্রাই স্যাচুরেটেড স্টিম, তারপরে হচ্ছে সুপার হিটেড স্টিম, এই ডেফিনেশন গুলো আসে।
তো এখানে মনে করো আমি একটু মুখে মুখে বলে দিই, বইয়ে আছে তোমার ওয়েট স্টিমটা হচ্ছে কোনটা, আমরা যখন এই একটা পাত্রে কিছু পানি রাখা আছে, তো এটাকে যদি তাপ দেওয়া শুরু করি, এটা কি হবে বলতো? তাপ দিলে স্যার বাষ্প হবে। তাপ দিলে বাষ্পে পরিণত হবে আস্তে আস্তে। তো বাষ্পে যে পরিণত হবে, এই বাষ্পটা দেখা যাবে কি, যখন সে ওই যে ধোঁয়ার মতো হয়ে বাষ্পটা উড়ে যায়, তার গায়ে কিছু পরিমাণ ওই যে ওয়াটারের যে লিকুইড ফর্ম, লিকুইড কিছু পার্টিকেল সে নিয়ে যাবে আর কি সাথে। বাষ্প যাবে এবং বাষ্প তার সাথে কিছু লিকুইড পার্টিকেল তোমার ক্যারি করে নিয়ে যাবে আর কি। ওয়াটারের যে লিকুইড ফেজ ওইটার আর কি কিছু পার্টিকেল দেখা যাবে ক্যারি করে নিয়ে যাবে। তাহলে এই যে বাষ্পটা যে প্রডিউস হইলো, এই বাষ্পটাতে কিন্তু গ্যাসের ফর্মও আছে, প্লাস তোমার কিছু ওই যে ওয়াটার ড্রপলেটও আছে লিকুইড ফর্মে, দুইটা ফেজই কিন্তু আছে, ঠিক না? জি স্যার। তো এই যে বাষ্পটা হইলো, বাষ্পে যেহেতু কিছু পরিমাণ এই যে ওয়াটার আছে, মানে লিকুইড ওয়াটার, এই জন্য এটাকে বলা হয় ওয়েট স্টিম বলা হয়। কি বলা হয়? হ্যালো, ওয়েট স্টিম। ওয়েট স্টিম বলা হয় এটাকে। এই যে ওয়েট স্টিম যে আছে, এটাকে যদি আমি আরো তাপ দেই, তাহলে এটার ভিতরে যে ওই যে পানি যেগুলা ছিল আর কি, লিকুইড ওয়াটার পার্টিকেল যেগুলা, এই পানিগুলো কি একসময় বাষ্পে পরিণত হয়ে যাবে না? জি স্যার। ওই যে তখন যে বাষ্পটা হবে, এই বাষ্পটাকে বলা হবে ড্রাই স্যাচুরেটেড স্টিম। ড্রাই স্যাচুরেটেড স্টিম বলা হবে তখন এটাকে। তো এই যে বাষ্পটা পরিণত হইলো, বাষ্পে পরিণত হইলো, এখানে কোনো ওয়াটার পার্টিকেলই নাই, ঠিক না? এখন এই বাষ্পটাকে যদি ফার্দার আমি হিট করি, আরো যদি তাপ দেই, তখন যে স্টিমটা পাবো, সেই স্টিমটাকে বলা হবে সুপার হিটেড স্টিম। কি বলা হবে? সুপার হিটেড স্টিম। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? সুপার হিটারটা একটু আরেকবার বলেন স্যার। আমরা মনে করো প্রথমে ওয়াটারকে তাপ দিলে যে স্টিমটা পাবো, সেটা হচ্ছে ওয়েট স্টিম, কারণ ওই স্টিমের ভিতরে কিছু ওয়াটার ড্রপলেট থাকবে আর কি, লিকুইড ফর্মে আর কি। জি স্যার। এখন ওইটাকে যদি আরো হিট করি, দেখা যাবে যে ছোট ছোট যে ওয়াটার পার্টিকেল গুলা ছিল স্টিমের ভিতরে, ওইগুলো বাষ্পে পরিণত হয়ে গেছে। তখন ওই স্টিমে কোনো ওয়াটার পার্টিকেল থাকবে না। তো ওই স্টিমটাকে বলা হবে ড্রাই স্যাচুরেটেড স্টিম, মানে যে স্টিমটাতে কোনো ওয়াটার ড্রপলেট নাই। জি স্যার। ঠিক আছে? তো এক সময় দেখা যাবে কি, আরো যদি তাপ দেই, তখন ওই স্টিমটার টেম্পারেচার আরো বাড়বে। ওই যে যখন আমরা ওই স্টিমটা পাবো আর কি, ওইটাকে বলা হবে সুপার হিটেড স্টিম। মানে ড্রাই স্যাচুরেটেড স্টিমকে যদি তাপ দেই, তখন দেখা যাবে ওই স্টিমটা তোমার টেম্পারেচার বেড়ে যাবে আর কি। তো ওই যে স্টিমটা আমরা পাবো তখন, তো ওই স্টিমটাকে বলা হবে সুপার হিটেড স্টিম। বুঝতে পারছো? স্যার স্যার যদি পানি না থাকে তাহলে স্যার ওটা স্টিম হবে কি করে স্যার? বাষ্প বুঝলাম না কথা মানে তোমার। স্যার যদি তার মধ্যে জলীয় কন্টেন্ট না থাকে বা স্যার তার মধ্যে যদি সেই পার্টিকেলটাই না থাকে, পানি যদি না থাকে, তাহলে স্যার সেটা কেন স্যার বাষ্প তাহলে হচ্ছে স্যার? তুমি এটা বুঝতেছো না বিষয়টা। পানির তো ফর্ম আছে কয়টা? তিনটা না? স্যার। হ্যালো, জি স্যার। লিকুইড ফর্ম পানির হচ্ছে কি, লিকুইড একটা, একটা হচ্ছে সলিড যেটাকে আমরা বলি বরফ, আর লিকুইডটাকে কি ওয়াটার। হ্যালো, জি স্যার। লিকুইডটাই তো সাধারণত আমরা ওয়াটার হিসেবে ধরি আর কি। আর যেটা মনে করো গ্যাসিয়াস ফর্ম যেটা, সেটাকে বলি স্টিম। স্টিম। আর তোমার যেটা সলিড ফর্ম, সেটাকে বলি আইস। ঠিক আছে? জি স্যার। বাষ্পের মধ্যে তো H2O যেটা, সেটা তো আছেই, ওটার মধ্যে পানির কিছু লিকুইড যে পার্টিকেল থাকবে সেটা থাকবে। আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝছি স্যার। বুঝছো বিষয়টা? স্যার, জলীয় বুঝেছি। বাষ্পেতে তো ওটা তো জলীয় বাষ্প তো তোমার পানির গ্যাসিয়াস ফর্ম আছেই, কিন্তু এটার সাথেও পানির লিকুইড ফর্মের কিছু পার্টিকেল থেকে যাবে ওই গ্যাসিয়াস ফর্মের ভিতরে, বুঝছো? জি স্যার। যেটাকে তাপ দিলে ওইটা উপরে তোমার ভেপারে কনভার্ট হয়ে যাবে, তখন পুরোটাই হবে স্টিম। স্টিম। জি স্যার, বুঝেছি স্যার। ওটাকে বলা হবে ড্রাই স্যাচুরেটেড হবে ওটাকে, যখন কোনো জি স্যার। ওয়াটার পার্টিকেল থাকবে না। তো ফার্দার যদি আমি ওই যে ড্রাই স্যাচুরেটেড স্টিমকে হিট করি, তখন দেখা যাবে ওই স্টিমের টেম্পারেচার কিছুটা বাড়বে। এই যে স্টিমটাকে বলা হবে সুপার হিটেড স্টিম বলা হবে। জি স্যার। কিন্তু তোমার ওই যে ওয়েট স্টিম যেটা, ওয়েট যেটা কি, যেটার ভিতরে ওয়াটার পার্টিকেল আছে, এটাকে তাপ দিলে কিন্তু স্টিমের টেম্পারেচার বাড়বে না। কারণ কি, ওটার ভিতরে ওয়াটার পার্টিকেল আছে, প্রথমে ওই ওয়াটার পার্টিকেল গুলো আগে স্টিমে কনভার্ট হয়ে নেবে। এরপরে তোমার যখন কোনো ওয়াটার পার্টিকেল থাকবে না, তখন ওইটাকে যদি আমি তাপ দিই, তখন ওইটা টেম্পারেচার বাড়বে। কারণ পানির যে বিষয়গুলো, এটা আমরা জানি যে পানিকে তাপ দিলেই কিন্তু প্রথমে 100 ডিগ্রির পানি প্রথমে হবে 100 ডিগ্রির পানিতে যাবে, পানিতে গিয়ে কি হবে 100 ডিগ্রি থেকে সে এখানে ফেজ চেঞ্জ হবে একটা। যতই তাপ দেও না কেন, সে কিন্তু পানি থেকে প্রথমে 100 ডিগ্রির বাষ্পে পরিণত হবে, 105 ডিগ্রি বাষ্পে কিন্তু পরিণত হবে না। জি স্যার। পুরা পানিটা বাষ্পে পরিণত হওয়ার পর তখন কিন্তু
100 ডিগ্রি বাষ্পকে যদি তাপ দিই তখন ওটা দেখা যাবে টেম্পারেচার বাড়বে, বুঝছো? জি স্যার, বুঝেছি। ওইটা হচ্ছে সুপার হিটেড স্টিম, 100-র উপরে চলে গেলে। তারপর দেখো আরো কিছু ডেফিনেশন পরীক্ষায় আসে, এগুলো তোমরা পড়ে আসছো। যেমন ধরো ট্রিপল পয়েন্ট, যেটা পানির যে তৈধবিন্দু, এটা আমরা জানি যে টেম্পারেচারে পানিটা তোমার এই কি বলে সলিড, লিকুইড এবং ভেপার 3 অবস্থাতেই থাকতে পারে, সেই টেম্পারেচারটাকে বলা হয় পানির তৈধবিন্দু। তারপরে আরেকটা টেম্পারেচার ডেফিনেশন আসে মনে হয়, ক্রিটিক্যাল টেম্পারেচার। তো ক্রিটিক্যাল টেম্পারেচারটা হচ্ছে কোনটা? ক্রিটিক্যাল টেম্পারেচারটা হচ্ছে তোমার এটাকে কি বলা যায়, তোমার নর্মাল যে প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার, সেটা কত বলো তো? অ্যাটমসফেরিক প্রেসারটা কত বলতে পারবা কেউ? 1 ATM sir, 101. 101,325 প্যাসকেল, ঠিক না? जी sir. তো এই যে এই প্রেসারে, এই নর্মাল প্রেসারে দেখা যায় আমাদের যে আইস যেটা আছে, আইস যে লিকুইড হয় সেটা 273.15 কেলভিন টেম্পারেচারে, মানে 0 ডিগ্রি কাছাকাছি, যেটা আর কি 0 ডিগ্রি যেটা বলি আমরা আর কি, 0 ডিগ্রিতে আইস গলে কি হয়, লিকুইডে পরিণত হয় নর্মাল প্রেসারে। আবার লিকুইডটা তোমার ওই বাষ্পে পরিণত হয় কিন্তু কততে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমরা জানি নর্মাল প্রেসারের ক্ষেত্রে, নর্মাল প্রেসারে লিকুইডটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু তোমার ওই বাষ্পে পরিণত হয়, ঠিক না? নর্মাল প্রেসারে, আমার কথা বুঝতেছো? জি স্যার। কিন্তু আমরা যদি প্রেসারটা চেঞ্জ করি তখনও কি এই একই টেম্পারেচারে পানি থেকে বাষ্প, তারপরে তোমার আইস থেকে লিকুইড, এটা কি হবে যদি প্রেসারটা চেঞ্জ করি? হ্যালো, প্রেসারের সাথে কি বয়েলিং পয়েন্টের কোনো সম্পর্ক আছে? ওই যে তোমরা পড়ে আসছিলা যে পাহাড়ের উপরে যে যদি তুমি বয়েল করো তখন কি ওটা তাড়াতাড়ি বাষ্পে পরিণত হবে, নাকি মাটিতে আমি ভূমিতে যদি তোমার কোনো কিছুকে তাপ দিই ওটা তাড়াতাড়ি বাষ্পে পরিণত হবে? স্যার মনে পাহাড়ে আছে? স্যার। পাহাড়ে কেন হবে? কেন হবে? Sir বলতে প্রেসার pressure কম স্যার। প্রেসার কম হলে কি হচ্ছে, বয়েলিং পয়েন্টটা কমে যাচ্ছে, ঠিক না? জি স্যার। দ্যাট মিন্স তোমার প্রেসারটা কিন্তু তোমার ওই যে বয়েলিং পয়েন্ট বলো, মেল্টিং পয়েন্ট বলো, এগুলাতে কিন্তু তোমার করতেছে আর কি, এফেক্ট করতেছে এগুলাতে। তো এই জন্য আর কি যদি প্রেসার কমে যায় দেখা যায় বয়েলিং পয়েন্টটাও কমে যাচ্ছে। আবার প্রেসার যদি বেড়ে যায় কোনো জায়গায় তাহলে বয়েলিং পয়েন্ট কি হবে, বাড়বে না কমবে? হ্যালো, বাড়বে স্যার অবশ্যই। অবশ্যই বাড়বে, যেহেতু কমে গেলে কমতেছে তাহলে অবশ্যই বেড়ে গেলে বাড়বে। এখন এটা হচ্ছে স্টিমের ক্ষেত্রে প্রযোজ্য বেশি আর কি, কিন্তু এটা যদি আমরা তোমার এই ওয়াটারের কথা চিন্তা করি আর কি, ওয়াটারে কিন্তু তোমার ওই কি বলে এই সলিড থেকে যখন লিকুইড হবে আর কি, তখন যদি আমরা ওই যে প্রেসারের কথাটা চিন্তা করি তখন এই ইফেক্টটা কিন্তু খুবই কম, যেটা গ্যাসের ক্ষেত্রে অনেক বেশি। যেমন তোমার পানিটা যখন বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু যখন তোমার পানিটা আইসে কনভার্ট হচ্ছে অথবা আইসটা যখন ওয়াটারে কনভার্ট হচ্ছে তখন প্রেসারের ইফেক্টটা কিন্তু এতটা না, যেটা তোমার ওই গ্যাসের ক্ষেত্রে যেরকম আর কি। তো এই জন্য দেখা যায় তোমার এই যে আহ আম, একটা কি বলে ওই ভলিউমের কথা যদি আমরা বলি, যখন দেখা যায় তোমার এই ওয়াটারটা স্টিমে কনভার্ট হয়ে যায়, একটা সার্টেন ভলিউমের ওয়াটার যখন স্টিমে কনভার্ট হবে তখন দেখা যায় এই অ্যাটমসফেরিক প্রেসারে চেঞ্জটা হয়ে যায় প্রায় দেখা যায় 1600 গুণ। হ্যালো, जी sir. মানে 5 লিটারের পানি আছে মনে করো, এটা যদি তোমার স্টিমে কনভার্ট হয়ে যায় তো 5 লিটারটা হয়ে যাবে এর 1600 গুণ বেশি। বুঝতেছো বিষয়টা? অ্যাটমসফেরিক প্রেসারে। হ্যালো, এই কথা না বললে তো হবে না। আমি বলতেছি যেটা তোমার অ্যাটমসফেরিক প্রেসারে তোমার ওয়াটারটা যখন স্টিমে কনভার্ট হয় তখন তার ভলিউমটা অনেক গুণে বেড়ে যায়,
যেমন ওয়াটারটা মনে করো 5 লিটার ওয়াটার, এটা যখন স্টিমে কনভার্ট হবে দেখা যাবে এটা ভলিউম 1600 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আমার কথা বুঝছো এখন? জি স্যার। তো এই যে প্রেসারের কারণে তোমার এটার আরেকটা ইফেক্ট পড়বে। যখন এই প্রেসারটা বাড়বে তোমার কি বলে এই প্রেসারটা বাড়লে কি হবে তখন বলো তো? এটা তো অ্যাটমসফেরিক প্রেসারের কথা বললাম। তার প্রেসার বাড়লে যদি প্রেসারটা বাড়াই তখন কিন্তু ভলিউম চেঞ্জটা আস্তে আস্তে কমে যাবে। আমি যদি প্রেসার বাড়াইতে থাকি তখন ভলিউম চেঞ্জ আস্তে আস্তে কি হইতে থাকবে? কমতে থাকবে। হ্যালো, জি স্যার। আমার কথা বুঝতেছো? জি স্যার। নরমাল প্রেসারে মানে অ্যাটমসফেরিক প্রেসারে দেখা যায় 5 লিটার পানিকে যদি বাষ্পে পরিণত করি এটা বাষ্পটার ভলিউম 1600 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু আমি যদি প্রেসার বাড়াইতে থাকি এই যে এই ভলিউম চেঞ্জটা হতে থাকবে আস্তে আস্তে কমতে 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 খুবই ক্ষুদ্র হয়ে যাবে এবং একটা সময় দেখা যাবে যে ভলিউমে কোনো চেঞ্জ হবে না। মানে যে পরিমাণ 5 লিটার ওয়াটার নিছিলাম প্রেসার বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে এখন স্টিমও হবে 5 লিটারই। আমার কথাটা বুঝছো? জি স্যার। তো এই যে তোমার এই কি বলে এই চেঞ্জটা যে সমান হইলো, ফেজ চেঞ্জটা যে সমান হয়ে গেল ভলিউমে এই ওয়াটারের ক্ষেত্রে, এই প্রেসারটা হচ্ছে 22.1 মেগাপ্যাসকেল। এই প্রেসারটাতে তোমার এই ফেজ চেঞ্জটা সমান হয় আর কি। ঠিক আছে, ওয়াটার থেকে স্টিমে যখন কনভার্ট হবে ভলিউমের কোনো রূপ পরিবর্তন হবে না। আমার কথা বুঝতে পারছো? কত প্রেসার? 22.1 মেগাপ্যাসকেল। তো এই 22.1 মেগাপ্যাসকেলের উপরে যখন প্রেসারটা হবে তখন কোনো ধরনের ফেজ চেঞ্জ হবে না। 22.1 মেগাপ্যাসকেলের উপরে যখন প্রেসারটা হবে তখন কোনো ধরনের ফেজ চেঞ্জ হবে না। এই যে প্রেসারটা, এই প্রেসারটাকেই বলা হয় ক্রিটিক্যাল প্রেসার এবং ওই টেম্পারেচারটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। তো টেম্পারেচারটা হচ্ছে 647 কেলভিন আর প্রেসারটা হচ্ছে 22.1 মেগাপ্যাসকেল। তো এটা হচ্ছে, আর এই যে পয়েন্টটা, এই প্রেসার টেম্পারেচারের যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট আর কি। তো যে প্রেসার টেম্পারেচারের উপরে তোমার কোনো ফেজ চেঞ্জ হবে না আর কি পানির, তো সেটাকেই বলা হয় ক্রিটিক্যাল প্রেসার অফ ওয়াটার এবং টেম্পারেচারটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার এবং পয়েন্টটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। তো আমার কথা বুঝছো? হ্যালো, টেম্পারেচারটা কত স্যার? 647 কেলভিন। এই আমার কথা বোঝা গেছে? হ্যালো, জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, আরো কিছু সংজ্ঞা আছে কিন্তু এগুলো আসে দেখা যায় লিকুইড এনথালপি, তারপরে হচ্ছে তোমার এনথালপি অফ ইভ্যাপোরেশন, হচ্ছে এনথালপি অফ ড্রাই স্যাচুরেটেড ভেপার। তো লিকুইড এনথালপিটা হচ্ছে তোমার যখন ওয়াটারটাকে আমরা ওই যে বাষ্পে পরিণত করতেছি, তো বাষ্পে পরিণত হওয়ার জন্য প্রথমে ওয়াটারটা মনে করো 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। এটাতে তাপ দিলে এটা প্রথমে কততে যাবে বলো তো? 100তে যাবে, প্রথমে 100 ডিগ্রি পানিতে পরিণত হবে, ঠিক না? হ্যালো, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটার আছে। এখন আমি যদি স্টিমে করতে চাই তাহলে প্রথমে এটাকে তাপ দিলে দেখা যাবে এটা হচ্ছে 100 ডিগ্রি পানিতে পরিণত হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, পরে তোমার 100 ডিগ্রি বাষ্পতে পরিণত হবে। এই যে 100 ডিগ্রির পানিতে পরিণত হইলো, 30 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পানিতে পরিণত হইলো, এই যে টেম্পারেচার, এই যে এই 30 থেকে তোমার কি বলে নর্মাল টেম্পারেচার থেকে তোমার যে 100 ডিগ্রি পানিতে পরিণত হইলো, এই যে এখানে যে পরিমাণ তাপ দিতে হবে, যে পরিমাণ এনথালপির প্রয়োজন হবে সেটাকে বলা হয় লিকুইড এনথালপি। তারপর হচ্ছে এনথালপি অফ ইভ্যাপোরেশন। এটা হচ্ছে কি তোমার এই যে 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত হইতে যে পরিমাণ তাপ দিতে হবে সেটাকে বলতে হবে এনথালপি অফ ইভ্যাপোরেশন। আরেকটা আছে তোমার
এনথালপি অফ ড্রাই স্যাচুরেটেড ভেপার। এটা হচ্ছে আমরা যে আগে যে দুইটার যোগফল লিকুইড এনথালপি এবং এনথালপি অফ ইভ্যাপোরেশন, যেটা দুইটা যোগ করলে যে তোমার এনথালপিটা আসবে সেটাই হচ্ছে এনথালপি অফ ড্রাই স্যাচুরেটেড ভেপার। ঠিক আছে, তো এই পর্যন্তই আমাদের সিলেবাস। তো আর কার কোনো সমস্যা থাকলে বলতে পারো। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার গত ক্লাসের যে নজেল থেকে আপনি দুইটা বললেন যে জেনারেল ফ্লো অ্যানালাইসিস অফ নজেল, আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার রেশিওর যেটা ডিরাইভেশন। হুম। আর এখানে হচ্ছে জেনারেল ফ্লোটা কতটুকু লিখবো? বইয়ে তো অনেক বড়। এটা পুরাটাই হচ্ছে তোমার নাম অনুযায়ী লিখতে হবে, বুঝছো? নাম্বার কত থাকে কোনটা প্রমাণের জন্য, নাম্বার কতটুকু থাকে আর কি, ওইটা তোমার লিখতে হবে, ওইটা ওই অনুযায়ী লিখতে হবে। স্যার নাম্বার এখানে বেশি কি থাকলে এমন দিয়ে দিবে যে কোনো একটা ইকুয়েশন প্রুফ দ্যাট দিয়ে দিবে, পরে অতটুকু হ্যাঁ দিতে হবে? হ্যাঁ, ইকুয়েশন দিয়ে দিবে যে প্রুফ দ্যাট এত, আর বুঝছো? স্যার এখানে হচ্ছে এক্সারসাইজে ম্যাথে 12.4 এক্সারসাইজ, পেজ হচ্ছে 365। স্যার এখানে হচ্ছে একটা গ্রাফ দিয়ে দেওয়া, এটা কি আমাদের করতে হবে? কোনটা কত বললা পেজ? 300 স্যার পেজ হচ্ছে 365। 365 কি প্রবলেম এটা? গ্রাফের? হ্যালো, জি স্যার, 12.4 ইকুয়েশনটা, এটা হচ্ছে একটা গ্রাফ দিয়ে দেওয়া কোয়েশ্চেনটা, একটা এটা তো ডায়াগ্রাম দিয়ে। তোমার হ্যাঁ ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে। এটা তো এটা করতে বলছিলাম কি, এটা করার দরকার নেই প্রবলেম। স্যার আপনি তো এটা নিয়ে ক্লাসে কিছু বলেন নাই, তো এটা কি করতে হবে? না প্রবলেম করার দরকার নেই। তোমরা এখানে ওই যে 12.1 একটা প্রবলেম আছে, 12.1 জি পাইছো? স্যার। জি বারো স্যার। দশমিক একের দুইটা পার্ট, সি করার দরকার নাই, তোমার এ আর বি এইটা করলেই হবে, আর আর কোনোটা করার দরকার নেই। জি স্যার। ঠিক আছে? আর স্যার আপনি যে অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছেন, ওটা কি কলম দিয়ে করব না পেন্সিল দিয়ে? অ্যাসাইনমেন্ট প্রবলেম গুলো করতে হবে তোমার তোমার যেটা সুবিধা আর কি সেটা দিয়ে করার সমস্যা নেই। স্যার কলম দিয়েই তো করতে সবার সুবিধা হয়। কলম দিয়ে করলে ভালো, কিন্তু আবার ভুল টুল হয়ে গেলে তো তখন মনে করো কাটা ছেঁড়া হয়, তখন তোমাদের সমস্যা হবে আর কি। জি স্যার। এটা আর কি, তোমাদের যা যেটা সুবিধা ওইটাই করতে পারো, সমস্যা নেই। স্যার নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, তাইলে আমরা আজকে এই পর্যন্তই। আর অ্যাটেন্ডেন্স গুলা তো সেভেনের ম্যাথ গুলো একটু বলে দাও। স্যার স্লাইড গুলো স্যার হয়নি স্যার, আগের স্লাইড গুলো স্যার একটু দিলে ভালো হতো সবার জন্য আচ্ছা, স্যার। আমি তাহলে এটা তোমাদের আমাকে একটা ইমেল করো তো, অথবা তোমরা আমার ওই যে নাম্বারের ইমেল আইডিটা পাঠাও, আমি তোমাকে দিয়ে দেবো। জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, আর হচ্ছে এই যে আমি স্যার একটা তাহলে গ্রুপ, স্যার মেসেজ করে ইমেলটা দিয়ে, এটা মনে হয় বেশি ভালো হয় স্যার। হ্যাঁ সেটাই সবচেয়ে ভালো হয় আর কি। জি তাহলে স্যার। ই করো। আর হচ্ছে তাহলে আমি যে গুগল ফর্মটা দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে এই ফিল আপ করে দাও। ওকে স্যার। স্যার চ্যাপ্টার 7 এর ম্যাথ তো আমাদের করানো হয়নি স্যার, একটু দাগায় দিলে ভালো হতো। চ্যাপ্টার 7 এর ম্যাথ কোনগুলা? এন্ট্রপি স্যার। এনট্রপির প্রবলেমটা একটা করাইছিলাম ক্লাসে মনে হয়। স্যার গুগল ফর্মটা আগে দেন স্যার। আচ্ছা, এই যে ফর্মটা দিয়ে দিছি, তোমরা একটু এটা ফিল আপ করে দাও। ফিল আপ করে দিয়ে লিভ নিয়ে নাও। আর এনট্রপির প্রবলেম তো আমি এটা করাই, একটা তো ক্লাসে করাইছিলাম। বাকি যেগুলা করা যায়, আমরা যে মানে থিওরি যেগুলা পড়ছি এগুলা থেকে যেগুলা করা যায় ওগুলাই করবা, বাকিগুলা করার দরকার নেই। স্যার স্টিমের ক্ষেত্রে এন্ট্রপির ম্যাথ গুলো কি করতে হবে? টিমের ক্ষেত্রে না, এগুলা দরকার নেই। মানে এই যে আজকে যা বললাম এগুলার ওই যে স্টিমের গুলা দরকার নাই, কিন্তু তোমার ওই যে 5 নাম্বার যে ম্যাথ গুলা আছে এগুলা করতে হবে, এগুলা যেগুলা বলে দিলাম আর কি নাম্বার গুলা।
জি স্যার। অ্যাসাইনমেন্ট তো দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমার ইয়ের গুলা, অ্যাসাইনমেন্টে যেগুলা করা নাই ওইগুলা করতে হবে, এক্সারসাইজ যেগুলো ওইগুলা করতে হবে। আর তোমরা এই যে যারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো তারা লিভ নিতে পারো, সমস্যা নাই, আমি এটা